এই যে যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই কোডটায় বেশ কিছু ইরর আছে। আপাত দৃষ্টিতে আমাদের মনে হইতে পারে যে কোডটা তো ব্রাউজারে ঠিকঠাক মতন রান করতেছে, তার মানে কোডটা হয়তো বা ঠিক আছে। কিন্তু এই কোডের মধ্যে বেশ কিছু স্ট্রাকচারাল ইরর আছে। এই যে যে ইরর গুলা থাকার পরেও ব্রাউজার এই কোডটাকে রান করতে পারতেছে, কারণ এই ব্রাউজারের মধ্যে সিস্টেম করা আছে সেই কোডটাকে মডিফাই করে নিয়ে দেন রান করতেছে। আমরা যদি দেখি যে দেখেন এইচটিএমএল এর আগে কোনো বডি ট্যাগ ক্লোজিং এন্ডিং বডি ট্যাগ নাই, বাট এখানে একটা বডি ট্যাগ ব্রাউজার নিজের মতন বসায় নিচ্ছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে ব্রাউজার ইন্টেলিজেন্ট, তার মধ্যে এমন ভাবে কোড করা হয়েছে যে একটা রং এইচটিএমএল কেও ঠিক মতন অর্গানাইজ করে রান করতে পারে। আচ্ছা, এখন যে বিষয়টাতে আসি সেটা হলো যে আমরা এইচটিএমএল লেখার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে। এইচটিএমএল এর কিছু লিস্ট, এইচটিএমএল এর কিছু মানে এইচটিএমএল এর কিছু সর্বদা ব্যবহার হওয়া এলিমেন্ট এর লিস্ট আমি এখানে দিয়ে রাখছি। এই লিস্টগুলোর মধ্যে কিছু আছে বেসিক ট্যাগ, কিছু আছে টেক্সট, কিছু আছে কন্টেন্ট ট্যাগ, কিছু আছে কন্টেন্ট লেস ট্যাগ, ফর্ম ট্যাগ, মিডিয়া ট্যাগ, টেবিল আছে, সিমেন্টিক ট্যাগস আছে, অ্যান্ড ইন্টারেক্টিভ ট্যাগস আছে। আচ্ছা, এই আলোচনায় আমরা আসবো, তার আগে আমরা এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা ছিল, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি, ওইটা নিয়ে আরেকটু আলোচনা করি। দেখেন, প্রত্যেকটা এলিমেন্ট এইচটিএমএল এর কিছু স্পেসিফিক পার্ট নিয়ে গঠিত। দুই রকম এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, উপরে একরকম এলিমেন্ট আছে এবং নিচে আর একরকম এলিমেন্ট আছে। তো উপরে যে এলিমেন্টটা আছে এইটাকে আমরা বলি এলিমেন্টের কন্টেন্ট আছে, নিচে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের কন্টেন্ট নাই। যে এলিমেন্টের কন্টেন্ট আছে সেই এলিমেন্টের কন্টেন্টকে স্টার্ট ট্যাগ এবং এন্ডিং ট্যাগ এইটা ঘিরে রাখে। এই জিনিসটাকে আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদের বুঝাইতে চাই, তাহলে জিনিসটা আমাকে এইভাবে দেখাইতে হয় যে আপনার এই পোর্শনটা হলো কন্টেন্ট, আপনার এই পোর্শনটা হলো কন্টেন্ট, আর এই কন্টেন্টকে ঘিরে রাখে ক্লোজিং ট্যাগ এবং স্টার্টিং ট্যাগ। অর্থাৎ জিনিসটা আমরা চিন্তা করলে এরকম ভাবে দেখতে পারি যে আমার কন্টেন্ট একটা বার্গারের মতো, বার্গারের উপরের যে বানটা থাকে এইটা হলো আমার স্টার্টিং ট্যাগ, এইটা হলো আমার এন্ডিং ট্যাগ। আচ্ছা, এর মধ্যে আমার কন্টেন্টটা যাবে। এবার এই দুইটা মিলে আমার এলিমেন্টটা তৈরি হইলো, এইটা আমার এলিমেন্টটা। আমি বোঝার জন্য এটাকে অন্য একটা কালার দিয়ে চিহ্নিত করতেছি। মনে করেন যে এখানে আমি গোলাপি কালার দিয়ে বিষয়টাকে চিহ্নিত করি। তো এইটা আমার কি হলো, এলিমেন্ট। এখন এই এলিমেন্টটার কিছু প্রপার্টিজ আমরা সেট করে দিতে পারি এই এলিমেন্টটার স্টার্ট ট্যাগে কিছু অ্যাট্রিবিউট সেট করার মাধ্যমে। সেই অ্যাট্রিবিউটগুলো আমরা কিভাবে লিখতে পারি, অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল টু অ্যাট্রিবিউটের ভ্যালু, কিন্তু ভ্যালুটা অবশ্যই দুইটা ডাবল কোটেশনের ভিতরে যাবে। অর্থাৎ আমার অ্যাট্রিবিউট আন্ডারস্কোর নেম, অ্যাট্রিবিউটের নেমটা ইকুয়াল টু কি হবে, একটা ডাবল কোটেশন, এর মধ্যে আমার ভ্যালুটা থাকবে। তাহলে এইটা আমার কি, এইটা আমার অ্যাট্রিবিউট। একটা স্টার্টিং ট্যাগে মাল্টিপল অ্যাট্রিবিউট থাকতে পারে। এই যে যে জিনিসটা, এইটা হলো, এই পুরোটা হলো আমার অ্যাট্রিবিউট। তাহলে আমরা যে এলিমেন্টটাকে কন্টেন্ট আছে সেইটাকে আমরা দেখতে পারি কিভাবে, সেটাকে আমরা দেখতে পারি স্টার্টিং ট্যাগ। অর্থাৎ আমি যদি বেসিকটা দেখি, এরকম আমার জিনিসটা কন্টেন্ট, দেন আমার ক্লোজিং ট্যাগ, এর মধ্যে আমার কন্টেন্টটা আমি লিখবো। এখন এই কন্টেন্টটা আবার কি হইতে পারে, অন্য এইচটিএমএল এলিমেন্ট হইতে পারে, বা স্ট্রিং হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে। এখন কোন ট্যাগের মধ্যে কি টাইপের এলিমেন্ট যাবে এই বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে, যে আমরা বলছি টেক্সট এলিমেন্ট। তার মানে H1 থেকে H6 পর্যন্ত যত এলিমেন্ট আছে তার মধ্যে আমার শুধুমাত্র টেক্সট যাবে। যেমন আমি যদি এই এলিমেন্টটা খেয়াল করি, তাহলে এটার ক্লোজিং ট্যাগ আছে, এটার স্টার্টিং ট্যাগ আছে, এইটার মধ্যে যে কন্টেন্টটা গেছে সেটা স্ট্রিং, তার মানে এটা ঠিক আছে। দেন সেকেন্ড এলিমেন্টটা যদি আমি খেয়াল করি, এটা একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে, এটার স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, এবং এর মধ্যে যেহেতু একটা H1 একটা টেক্সট টাইপের এলিমেন্ট, মানে H1 এর
কন্টেন্টটা টেক্সট এবং এইখানেও টেক্সট দেওয়া হয়েছে, সেজন্য এটা ঠিক আছে। এবার আমি যদি তৃতীয় এই সনটা খেয়াল করি, আমি যদি অ্যাট্রিবিউটটা আপাতত সরিয়ে দিই, তাহলে আমি দেখতে পারবো এটার স্ট্রাকচারও সুন্দর আছে। আচ্ছা, এটা আমি এবার ব্যাক করি, এই পর্যন্ত ঠিক আছে। এখন এই যে বডি ট্যাগটা আছে, আমরা দেখতে পাচ্ছি এই বডি ট্যাগটা এইখানেই ক্লোজ করে দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচারটা কি এরকম হবে যে HTML দেন হেড। HTML মধ্যে দুইটা এলিমেন্টই থাকবে। HTML এলিমেন্ট দুইটা, একটা হলো হেড এলিমেন্ট, একটা হলো বডি এলিমেন্ট। হেড এলিমেন্টটা কি? হেড এলিমেন্ট হলো এই উপরের অংশটুকু। আর বডি এলিমেন্টটা কি? বডি এলিমেন্টটা টু আমরা যেটা ভিউ পোর্টে দেখতে পারি সেই অংশটুকু। এই বডির মধ্যে যাবতীয় এলিমেন্ট আমার যাবে। তো আমরা এখানে কেটে দিই, হেড এলিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি HTML এর মধ্যে আছে। দেন আমরা বডি এলিমেন্টটা দেখি, কিন্তু বডি এলিমেন্টের বাইরে আমরা বেশ কিছু অংশ দেখতে পাচ্ছি যেটা ভুল আছে, কারণ আমার বডি এলিমেন্টটার মধ্যে সবকিছু থাকে। তাহলে আমি বডি এলিমেন্টটা লাস্টে নিয়ে আসি, তাহলে আমার বেসিক স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে, যে HTML আর বডি এলিমেন্টের মধ্যেই সবকিছু থাকবে। ওকে, এখন আমি হেডটা একটু খেয়াল করি, আমি দেখতে পাচ্ছি হেডের যে অ্যাট্রিবিউট গুলো আছে এটা ঠিক আছে। অ্যাট্রিবিউট আমরা লিখি কিভাবে? অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল টু দিয়ে একটা স্ট্রিং, দেন তা স্ট্রিং এর মধ্যে যাবে অ্যাট্রিবিউটের ভ্যালু, তার মানে এইখানেই হয়ে যাচ্ছে। তাহলে এটা ঠিক আছে। দেন অনুরূপভাবে এই অ্যাট্রিবিউটও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। টাইটেল আমরা দিলাম, টাইটেলটা আমার এই উপরের এইখানে যাবে, মাই পোর্টফোলিও, সেটাও আমার ঠিক আছে। এবার আমি বডি ট্যাগটা খেয়াল করি, প্রথম তিনটা তো আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে। এবার আমি এখানে দেখতে পাচ্ছি যে H1 এর ভিতরে H1 ট্যাগটা এখানে শুরু হয়েছে। আমি আপাতত অ্যাট্রিবিউটটা উঠাই দিচ্ছি। H1 ট্যাগের ভিতরে স্ট্রিং বাদেও আরো চার ধরনের এলিমেন্ট ইউজ হয়েছে। একটা ইমেজ এলিমেন্ট ইউজ হয়েছে, একটা অর্ডার লিস্ট এলিমেন্ট ইউজ হয়েছে, একটা ব্রেক এলিমেন্ট ইউজ হয়েছে, আনঅর্ডার লিস্ট এলিমেন্ট ইউজ হয়েছে, তারপরে H1 ট্যাগটা ক্লোজ হয়েছে। তাহলে আমাদের এই সনট্যাগটা কোথায় ক্লোজ করতে হবে? আমাদের এই স্ট্রিংটার পরে এই সনট্যাগটাকে ক্লোজ করতে হবে। তাহলে আমার স্ট্রাকচারটা কি হলো, কিভাবে দাঁড়ালো? H1 দেন আমার স্ট্রিং দেন H1 ক্লোজ। তাহলে এইটা হলো আমার আর কি। আর আমার যে অ্যাট্রিবিউটটা ছিল এটা আমি নিয়ে আসি এখানে। তো এখানে আমরা H1টাকে আমরা কি করলাম, H1টাকে এইখান থেকে, তাহলে আমরা H1টাকে ক্লোজ করলাম। এবার আসি ইমেজ। ইমেজ ট্যাগটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ, এটার কোনো কন্টেন্ট নাই। যে এলিমেন্টের কন্টেন্ট নাই সেই এলিমেন্টটা, যদি এলিমেন্টের কন্টেন্ট থাকতো তাহলে এটা এরকম, এইটাই স্টার্টিং ট্যাগ হয়েছিল। এই স্টার্টিং ট্যাগটাই আমি জাস্ট লাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে একটা স্ল্যাশ দিয়ে দিলেই এটা সেলফ ক্লোজিং হয়ে যায়। তো এটার সোর্স এবং অল্টার আমি এখানে দিলাম, ঠিক আছে। দেন আমার অর্ডার লিস্ট, এই অর্ডার ও এল এলিমেন্টটার মধ্যে কি থাকে? ও এল এলিমেন্টের মধ্যে লিস্ট এলিমেন্ট থাকে। যেই কয়টা লিস্ট এলিমেন্টের মধ্যে থাকবে, যেমন ও এল এর মধ্যে 4টা লিস্ট এলিমেন্ট, তো ও এল মানে হলো অর্ডার লিস্ট। এইখানে দেখতে পাচ্ছেন অর্ডার মানে কি, একটা সিরিয়াল নাম্বার আছে এই জিনিসটা, যেমন 1 2 3 4। আচ্ছা, এবার সেকেন্ডটা দেখছি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের কি নাই? আনঅর্ডার লিস্টের কোনো নাম্বার নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি বুলেট পয়েন্ট, আনঅর্ডার, অর্ডার নাই কোনো। আচ্ছা, তো এইখানে আমরা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হলো স্প্যান। এই স্প্যানটাও একটা টেক্সট এলিমেন্টের ভিতরেই পড়ে। সেটা আমরা কি করতে ইউজ করি? একটা টেক্সটের একটা পার্টকে স্টাইল করতে কাজে লাগে। যেমন এই লিস্ট এলিমেন্টটাকে একটা স্পেসিফিক, এই যে লাল খয়েরি কালার, বা আমি এটাকে আরেকটু উজ্জ্বল করে দিই তাহলে হয়তো বা বোঝা যাবে। হ্যাঁ, এই যে একটা খয়েরি কালার দিতে ইউজ হয়েছে। আমরা চাইলে এই স্প্যান ট্যাগকে এই একটা পার্টিকুলার অংশ, যে আমি চাচ্ছি ইউনিভার্সিটিটাকে আমি কালার করব, তাহলে আমরা করতে পারতাম। দেখেন ইউনিভার্সিটিটা শুধু কালার হয়ে গেছে। তার মানে একটা টেক্সটের একটা স্পেসিফিক পোর্শন, এটা টেক্সটের একটা স্পেসিফিক পোর্শনের উপর স্টাইল বা কোনো অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করতে চাইলে আমরা স্প্যান ট্যাগ ইউজ করতে পারি। তাহলে আমরা যে জিনিসটা এখানে বুঝলাম, যে এই
h1 ট্যাগের মধ্যে আমার কি যাবে? h1 ট্যাগের মধ্যে আমার কন্টেন্ট হিসাবে স্ট্রিং যাবে। পি ট্যাগটা আমরা কেন ইউজ করি? পি ট্যাগটা ইউজ করি প্যারাগ্রাফ লিখতে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে আপনাকে দেখাই, আমাদের এই ওয়েবসাইটটায় আমরা দেখি যে এইখানে যে এলিমেন্টটা আছে, এইখানে এতটুকু দেখেন, এইগুলো একটা আনঅর্ডার লিস্ট, এইটা একটা হেডিং। দেন এইখানে যেগুলো দেখতেছেন এটা হলো আপনার প্যারাগ্রাফ, এটা একটা হেডিং, দুইটা প্যারাগ্রাফ আছে এখানে। দেন এইখানে আমরা দেখতেছি আমি আরো কিছু আনঅর্ডার লিস্টের এখানে ইউজ করছি এই জিনিসটা বানানোর জন্য। অনুরূপ ভাবে এইখানে একটা দেখতেছেন, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, বাট আমি একটু ফন্টটা একটু বড় বড় ইউজ করছি, এটা একটা হেডিং ট্যাগ। দেন এখানে অনেক আনঅর্ডার লিস্ট আছে। তো যে কোডটা আমরা প্রথমে দেখছিলাম সেই কোডটার কারেক্ট ভার্সন হলো এইটা। আচ্ছা, তো আমরা আম, আমাদের যে নোটটা ছিল, আমরা টেক্সট গুলো দেখলাম, প্যারাগ্রাফটা দেখলাম। এবার কন্টেন্ট ট্যাগ নিয়ে আমরা আলোচনা। আমরা আগের দিন ডিপ দেখছিলাম, ইউএল, আনঅর্ডার লিস্ট, এগুলো আপনারা করছেন, এইটা আমরা দেখি নাই। এই ডিফটা নিয়ে আমি আরেকটু কথা বলতে যাচ্ছি। এই ডিফটা কি আসলে? ডিপটা হলো ডিভিশন, তাহলে আমরা বলি ডিভিশন। দেখেন এখানে বলছে ব্লক লেভেল কন্টেইনার ফর গ্রুপিং কন্টেন্ট, অর্থাৎ এই যে আমি মনে করেন যে যদি চাই আমি উপরের যে তিনটা ডিভ আছে এইটাকে একটা গ্রুপ করে রাখবো, এটা একটা গ্রুপে থাকবে, তাহলে দেখেন এটা একটা গ্রুপে থাকলো। আচ্ছা, তারপরেরটা আরেকটা গ্রুপে থাকবে, তাহলে এটা আরেকটা গ্রুপে গেল। মনে করেন যে এটা ইমেজ সহ গ্রুপে যাবে, তাহলে ইমেজ সহ আমি আরেকটা গ্রুপ করলাম। এবার আমি বলতে চাচ্ছি বাকি যে অংশটুকু আছে ওইটা একটা গ্রুপ হবে, এই আমি আরেকটা গ্রুপ করলাম। এই ডিপটা অনেক ইউজ হয়, এইচটিএমএল স্ট্রাকচার লিখতে অনেক ইউজ হয়, এবং এইটা আপনার সব থেকে বেশি ইউজ হবে আপনি যখন কোনো স্ট্রাকচার করবেন, এইটা আপনার সব থেকে বেশি ইউজ করতে হবে। দেখেন এটা ইউজ করার ফলে ডিজাইনে কোনো পরিবর্তন আসছে? কোনো ভিজুয়াল পরিবর্তন দেখতেছেন? নাই কিন্তু, এটা জাস্ট গ্রুপিং করছি আমি। আচ্ছা, এই হলো আমাদের বিষয়টা ছিল।